সীমান্ত পেরিয়ে নতুন করে শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। ঠাঁই নিচ্ছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দাবি বিজিবি। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে, যে প্রভাব সীমান্তের এই পাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডারে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে বিএনপি। অস্থিরতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা। কেউ কি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে এবং তার মাধ্যমে কিছু তারা গেইন করছে, অথবা কার স্বার্থে করছে, মতামত না নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। রাজধানীর পথে পথে ফুলের বর্ষা, গ্রীষ্মের তপ্ত প্রকৃতি জুড়ে কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর হাসি। মাত্র 1 কিলোমিটারের ব্যবধানে দুটি বাঁধ, জামালপুরের প্রবাহ হারিয়ে ধুঁকছে দশানী নদী, উজানে ডুবছে ফসলি জমি। খুলনায় সরকারি চাল নিয়ে 9-6 গোপন গুদামে মোড়ক বদলে বিক্রি করা হচ্ছে খোলা বাজারে। ধরেন 500-700 লোকের চাইলে চালটা হচ্ছে যারা রেশন বিক্রি করবে দোকানদারের কাছে বিক্রি করে, সেখান থেকে আমি কিনে নিয়ে আসি। সীমান্ত এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালালো পাকিস্তান। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সেনাপ্রধান আসিম মুনিরের। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়েও বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর রয়েছে তারা। কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। উখিয়ার বালুখালীর 5 নম্বর ক্যাম্প। দেখা হয় রাখাইন থেকে আসা মোহাম্মদ আলীর সাথে। এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন তিনি ও তার স্ত্রী। জানান আরাকান আর্মি দখল নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। থন সিটির আগুন দ্বারা দিয়ে আর বারকুল নেড়া দিয়ে আর তিন রাজ্যর বাইরে থাকি মেয়ের উডম মাঝে বাইরে থাকি আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্দি ফেরা গাঁও মাছ নুরা দিল। Yanda ama to guli mara şurada citara guli mara ama to bum mara to manuş diye yere hedur maza manuş arano gibi arano yere lasta duna lasta maza hedur zarbitate nidi falaye। এই পরিবারের মতো আরও অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরও ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাসের মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আর তত সামান্য দড়ি নিজা গয়ে বাদে মেলান্দরে বাদে রেপ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্ছা ফোন আছে তারা লজাইরে তারা কি করে হরের লজাগো বলি হয় আর হন খবর সারা তারারে কি গাড়ি গোসার তারারে না ফাইল দিও দুম বাজাইরে মারের বাদে থেরাবুতের লজাইরে জরাদের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500-রও বেশি। Recently in 2 or 3 days the Arakan army clearly prohibited to use the Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপর হইল ওইখানে জায়গা সম্পদ এইদের বলতেছে। এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে।
রোহিঙ্গাদের নিয়ে মাদক ও পণ্য চোরাচালান করাচ্ছে রাখাইনের নতুন শাসকরা। তবে অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতায় আছে বাংলাদেশের বাহিনীগুলো। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেইনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, টেকনাফ, কক্সবাজার। রাখাইনে মানবিক করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বিএনপি। এর ফলে বাড়তে পারে অস্থিরতা, এমনকি নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কারোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত কার স্বার্থে নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। বাংলাদেশের মধ্য দিয়ে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে খাদ্য সহায়তা পৌঁছাতে চায় জাতিসংঘ। এটাকেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরেই এ নিয়ে আলোচনা হয়। সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতিসংঘ অবশ্য বলছে বাংলাদেশ ও মিয়ানমার দুদেশের সম্মতি ছাড়া এটি করার সুযোগ কম। ফলে স্পর্শকাতর করিডোর ইস্যুতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিএনপি বলছে পুরো বিষয়ে অন্ধকারে তারা। অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই প্রশ্নও তুলছে দলটি। যেহেতু বর্তমান সরকার নির্বাচিত নয়, সেই ক্ষেত্রে এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে। প্রথমত বাংলাদেশের জনগণকে যারা পলিটিক্যালি রিপ্রেজেন্ট করে, রাজনৈতিক দলগুলো আছে, কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে। এটা তো একটা কনসালটেটিভ প্রসেস। মতামত না নিয়ে ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা জাতীয় ঐক্যেরও প্রয়োজন আছে এখানে। সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে চীন ও ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, এমনকি রাশিয়ারও স্বার্থ জড়িত। জান্তা সরকারকে ঠেকিয়ে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাজ্যটি। এমন অবস্থায় করিডোরের বহুমাত্রিক ঝুঁকি মনে করিয়ে দেন এই বিএনপি নেতা। নন স্টেট অ্যাক্টরের সাথে যেতে গেলে এখানে যুদ্ধরত অবস্থা চলছে। ওখানে প্রতিনিয়ত করিডোরটা কারা সিকিউর করবে, তারা কোনো যুদ্ধে কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়তেছে কিনা, এটা একটা বিশাল ব্যাপার। এবং সেই ধরনের একটা সিরিয়াস এরকম একটা জাতিকে ঠেলে দেওয়া একটা ওখানে অবস্থা। আমির খসরু বলছেন গাজা ও ইউক্রেনের মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পরিণত হয়। কার স্বার্থে, কে বা কারা কেন এমন উদ্যোগ নিচ্ছে তা নিয়েও সন্দিহান দলটি। দেশ যেখানে একটা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া দিকে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে, এই সময় এই ধরনের এই বিষয়গুলো যখন উঠে আসে, তখন তো আরো অনেক প্রশ্ন জাগে। তাহলে কেউ কি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে এবং তার মাধ্যমে কিছু তারা গেইন করছে, অথবা কার স্বার্থে করছে, বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঝুঁকি এখানে। তারপর তো এখানে যারা নন স্টেট অ্যাক্টর আছে এখানে, আর যারা এটা সুযোগ সুবিধা নেওয়া, তার তো সুবিধা নেবেই। 2017 সাল থেকে নতুন করে প্রাণ ভয়ে পালিয়ে আসা 10 লক্ষাধিক রোহিঙ্গা নিয়ে সংকটে বাংলাদেশ। ফেরতের আশা নিরাশার মাঝে এই সরকারের কয়েক মাসে নতুন করে রোহিঙ্গা এসেছে প্রায় 1.5 লাখ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়। নয়াপল্টনের শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, মিয়ানমার, ভারত কিংবা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশ। তিনি অন্তর্বর্তী সরকারের একাংশের বিরুদ্ধে তোলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ। দাবি জানিয়েছেন সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। কিষাণ, শ্রমিক, কুলি মজুরের সমাবেশ। যাদের ঘামে রক্তে গড়ে ওঠা অট্টালিকা আর সভ্যতায় বসবাস, সেই শ্রমজীবী মানুষের অধিকারের কথা জানান দেওয়ার সমাবেশ। কপালে কবজিতে লাল কাপড় বাঁধা, হাতে লাল পতাকা আর লাল ব্যানার ফেস্টুনের সঙ্গে ড্রামের ড্রিম ড্রিম শব্দে লাল বিপ্লবের ডাক দিয়ে সমাবেশে যোগ দেয় বিপুল শ্রমিক জনতা। কেন্দ্রীয় এই কর্মসূচি বিগত বছরগুলোতে ঢাকার নানা প্রান্তের শ্রমিক অধ্যুষিত অঞ্চলে হলেও এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শ্রমজীবী, কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন, কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ এটিকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভেদ উস্কে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতিপ্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতে, রাখাইনে করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদের কাছ থেকে। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে, কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। শঙ্কা জানান বিভক্তির সুযোগ নিয়ে পলাতক অপশক্তি পুনর্বাসিত হবার। 2024-এর জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি থেকে রামপুরা কিংবা মোহাম্মদপুর থেকে উত্তরা সহ দেশ জুড়ে এই শ্রমিক শ্রেণীর মানুষ আরও একবার নেমে এসেছিল রাজপথে বৈষম্যের বিরুদ্ধে। শ্রমিক দল বলছে, সেই আন্দোলনে 71 জন দলীয় নেতাকর্মী, 30 জন রিক্সা চালক এবং অসংখ্য ভাসমান শ্রমজীবী মানুষ আত্মাহুতি দিয়েছে। তারা বলছে, ভোট ও ভাতের অধিকার পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, তাই আগামী দিনে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠিত হলেই কেবলমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা পাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশের ভিত্তি করা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি বলেন, শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না। শ্রম সংস্কার কমিশনের সুপারিশের প্রশংসা করে প্রধান উপদেষ্টা 2006 সালের শ্রম আইন সংশোধনের কথা বলেছেন। শ্রম আদালতকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশের পোশাক, পরিবহন, প্রযুক্তি সহ প্রতিটি খাতে শ্রমিকের পরিশ্রম আর মালিকের মেধার রয়েছে। ডক্টর ইউনূস বলেন, যে আকাঙ্ক্ষার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হয়েছে, শ্রমিকের অধিকার আদায় না হলে অভ্যুত্থানের সেই স্বপ্ন পূরণ হবে না। শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা
পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে ইসি যে সুপারিশ পাঠিয়েছে এর কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন কোনো সংস্কার চায় না, লোক দেখানো ভোটের দিকেই হাঁটছে তারা। তাই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। দলের নেতারা বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড এই কমিশন দিয়ে সম্ভব নয়। শ্রমিক দিবসের এক আলোচনা সভায় দলের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আসছে নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটের ব্যবস্থা রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ে দলের শ্রমিক উইংয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বলেন, শ্রমিকদের আজীবন ব্যবহার করা হয়েছে বিভিন্ন দলের ক্ষমতায় আসার অস্ত্র হিসেবে, কিন্তু তাদের স্বার্থ দেখেনি কেউ। এমনকি নির্বাচন কমিশনও তাদের ব্যাপারে উদাসীন। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অতি দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থা অবশ্যই করতে হবে, না হলে এই শ্রমিকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার ফলে তারা জাতীয় রাজনীতি থেকে অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তেমনিভাবে তাদের সামাজিক স্বীকৃতি থেকে তারা দূরে সরে যাচ্ছে। আলোচনায় উঠে আসে সামনের জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সুষ্ঠু নির্বাচন করতে এই কমিশন পুনর্গঠনের দাবি জানান নেতারা। নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই মৌলিক সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশন ইসি রাজি হচ্ছে না এবং তারা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা যাবে এটারও তারা বিরোধিতা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়, সেটির জন্য আমরা তাদের সুদৃষ্টি আশা করছি। শ্রমিকদের উপর হামলা, নির্যাতন, হত্যার সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান জাতীয় নাগরিক পার্টির নেতারা। বলেন, শিগগিরই শ্রমিকদের অধিকার রক্ষায় দেশের শিল্পাঞ্চলগুলোতে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। 90 পরবর্তী সময় আমরা বঞ্চিত হয়েছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। খেয়াল করেছেন, কাঠখোট্টা শহরে নিজেদের স্নিগ্ধ অধিকারের জানান দিচ্ছে রক্তিম লাল, সূর্যের মতো উজ্জ্বল হলদে কিংবা চোখের আরাম দেয়া বেগুনি রঙগুলো। তুমুল ব্যস্ত নাগরিক মনের হঠাৎ থমকে দাঁড়ানোর অপেক্ষায় নগর জুড়ে ফুটে আছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া আর জারুল সোনালু। সহকর্মী ফারহানা ন্যান্সি এই উষ্ণ মৌসুমে খানিকটা স্থির স্নিগ্ধ জগতে নিয়ে যাবেন আমাদের। প্রশান্তির ছবিগুলো তুলেছেন তানভীর মিজান। তপ্ত গ্রীষ্মে রক্তিম লাল কাব্যরা দখল নিয়েছে কর্মব্যস্ত বেরসিক ছুটে চলা শহরের। প্রকৃতির দ্রোহ বিদ্রোহের বিস্তার নাগরিক মনে। নচিকাতার গানের পংক্তি তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। সেই অপেক্ষার ভালোবাসাদের দেখা মিলে রাজধানীর পথে পথে। চোখে পড়ে কৃষ্ণচূড়ার রঙের সাথে মানুষের বন্ধুত্বের কাব্য। পথিকের মনে যখন জীবনযুদ্ধের নানা সমীকরণ আলোড়ন তোলে, তখন কৃষ্ণচূড়ার দীপ্ত উচ্চারণ, কনকচূড়া বা সোনালুর হলুদাভাব, অজানা হাতছানি তাকে কিছুটা প্রশান্তির পথে আমন্ত্রণ জানায়। সবুজ এবং লালের মধ্য দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটা ভীষণ মনে প্রশান্তি দিচ্ছে। এই যে কৃষ্ণচূড়ার যে রংটা, এটা আমাদের মনে আসলেই সুন্দর একটা প্রশান্তি দেয়। এই যে সপ্তাহের যে ক্লান্তিটা, সেটা ভুলিয়ে দেয়। এখানে আসলে একটা কথাই মাথায় আসে যে রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মনে হয় যে শহরটা কৃষ্ণচূড়া শহরের মতো মনে হয়, এবং তার ভিতরে এসে একটা খুব ভালো লাগা কাজ করে সব সময়। হাতের ঝিলকে হলুদে আচ্ছন্ন করে রাখা কনকচূড়া তার ভালোবাসা প্রজ্ঞা বিলিয়ে দিচ্ছে। ঝরে পড়া কনকচূড়া হাতের মুঠোয় আগলে রাখে ফুলকুরানি কন্যা। গোলাপি আভার জাবানিকা দেখে তরুণীর মন গেয়ে ওঠে। বাগিচায় ফুলঝুরি তুই,
বিষ্ণে শাখায় আজ দোল, এই গানটা খুবই ভালো লাগে। তো এটাই আমার মনে আজকে আসার সময় বাজতেছিল। এখানে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। আশেপাশে এরকম একটা পরিবেশে যখন সবুজের মাঝে লালটা দেখতে পাই, তখন আসলে এই চোখটা জুড়িয়ে যায়। বাংলার চেরি জারুলের স্নিগ্ধতা প্রাণে প্রাণ ছড়াচ্ছে। চিরচেনা ক্যাম্পাসের দুই ধার দখল নিয়েছে এই বেগুনি আভার স্নিগ্ধতা। প্রকৃতিপ্রেমীরা নিরাশও করে না, মুহূর্তকে ধরে রাখে জারুলের সাথে। কৃষ্ণচূড়া দেখে মনে হয় যেন আগুন জ্বলছে, আর তার মধ্যে জারুল ফুল একদম নির্মলতা নিয়ে আসে, প্রশান্তির একটা ছায়া নিয়ে আসে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া, জারুল যখন ফুলালু ফুটে খুবই ভালো লাগে। অবিরত ছুটে চলা যাপিত জীবনকে খানিকটা স্থিরতা উপহার দিচ্ছে গ্রীষ্মের পুষ্পমঞ্জুরি। পিচঢালা পথের কর্কশ রূপকে যেমন আদুরে চোখ রাঙানি দিচ্ছে অসীম সুন্দরের এই উপাদান, তেমনি সবুজ ঘাসে আলপনা এঁকে দিচ্ছে রঙিন ফুলের প্রাচুর্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার বসিলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 যাত্রী। বৃহস্পতিবার রাতে বসিলা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 8:30টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত অটোরিকশা চালকের নাম সাদিকুল ইসলাম। আহত 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত সাদিকুলের স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগে মৃত্যু হয় সাদিকুলের। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। পুলিশ জানিয়েছে ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। অনেক দিন যাবৎ থাকে, প্রায় 17-18 বছরও বেশি হবে। তো ফ্যামিলি সেরকম ভালো না, অনেক আর কি খাটি খাওয়া লোক। সিএনজি যে চালক ছিল সাদেকুল ইসলাম, উনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে ওনাকে মৃত অবস্থা হাসপাতালে ডাক্তার তারে ব্রড ডেথ সার্টিফিকেট লিখে দেয়। এখন সে লাশ মর্গে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কমপক্ষে 70 কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, যাত্রী ভোগান্তিও রয়েছে চরমে। সংশ্লিষ্ট দপ্তর বলছে, সংস্কারের মাধ্যমে সড়কগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে। সড়ক উন্নয়নে একটি ডিপিপি প্রকল্পের প্রস্তাবনাও পাঠানো হয়েছে। খানাখন্দে ভরা চাঁদপুর হরিণা হাইমচর সড়ক সংস্কারে যথাযথ উদ্যোগ না থাকায় মানুষের ভোগান্তি কমছেই না। একই চিত্র কচুয়া, কাশিমপুর, মতলব এবং কামতাবাজার থেকে রামগঞ্জ সহ বেশ কয়েকটি সড়কে। এতে অতিষ্ঠ এই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, নষ্ট হচ্ছে পরিবহনের যন্ত্রাংশ। রোগী আনা নেয়ার ক্ষেত্রেও পোহাতে হয় বাড়তি ভোগান্তি। সুস্থ মানুষই তো সুস্থ থাকে না, রাস্তায় এই অবস্থা, শরীর লগে থাকে না ভাই, অনেক ব্যথা হয়ে যায়। আমার থেকে কাজে বেশিটা লয়ে যাইতেছে। দৈনিকে যে আমার গাড়ি সকালে নামাইছে, আবার গাড়ি নিয়ে কাজ করার লাগবে। ডেইলি 2-1টা গাড়ি উল্টে পড়ে, এক্সেল ভাঙে, এক্সেল খুইয়া যায়, চাক্কা খুইয়া যায়। সংশ্লিষ্ট দপ্তর বলছে, এসব সড়কে ক্ষুদ্র মেরামতের কাজ চলমান রয়েছে, তবে এতে সড়ক স্বাভাবিক হওয়ার সুযোগ কম। এজন্য 4টি সড়ক উন্নয়নে একটি ডিপিপি প্রকল্প প্রস্তাবনা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন তারা। মিটিং প্ল্যানিং কমিশনে হয়ে গেছে এবং রিকাস্ট করে আমরা ডিপিপিটা পাঠানো হয়েছে। এই ডিপিপিটার উপরে আমাদের যে জনবল কাঠামো, এই জনবল কাঠামো অ্যাপ্রুভালের জন্য সেটা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এবং রিসেন্টলি আমাদের ওইটার উপরে একটা কোয়ারি আসছে, সেটার এনভায়রনমেন্ট একটা রিপোর্ট ইআইএ করে পাঠানোর জন্য বলা হয়েছে। আমরা ইআইএ রিপোর্টটা দ্রুত পাঠানোর ব্যবস্থা করতেছি। স্থায়ী প্রকল্পের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সড়কে সংস্কার কাজ করার তাগিদ জেলাবাসীর। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। জামালপুরে একই নদীতে 1 কিলোমিটারের ব্যবধানে 2টি বাঁধ দিয়েছে এলাকাবাসী। এতে পুরোপুরি বন্ধ দর্শানির পানি প্রবাহ। ভাঙনের টেকসই সমাধান ছাড়া বাঁধ টিকিয়ে রাখার হুঁশিয়ারি তাদের। এতে উজানের ফসলি জমি তলিয়ে যাওয়া সহ বর্ষায় আরও ক্ষতির শঙ্কা নদী রক্ষা কমিশনের। স্বেচ্ছায় বাঁধ না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। মাইকিং শুনেই বক্সিগঞ্জের চর আয়েরমারি এলাকায় জড়ো হচ্ছে মানুষ, যেখানে দশানী নদীর প্রবাহ বন্ধ করে তৈরি করা হয়েছে বাঁধ। প্রশাসনের কেউ কিংবা গণমাধ্যম কর্মীদের দেখলেই এভাবেই জড়ো করা হয় এলাকাবাসীকে।
বিভিন্ন লোকজন আসে, আমরা সবসময় একটা আতঙ্কে থাকি যে কেউ মনে হয় আমাদের বানটা কোদাল টোদাল দিয়ে কাটে দিতে পারে। আমাদের বাঁধে যদি কেউ ভাঙতে আসে, আমাদের বন্দোবস্ত যদি না করে, তাহলে এলাকার মানুষ যা আছে সবাই জীবন দিব। এর 1 কিলোমিটার দূরে একই নদীতে আরেকটি বাঁধ দিয়েছে দেয়ানগঞ্জের খাপড়াপাড়া সহ 11টি গ্রামের মানুষ। প্রতি বছর বন্যার সময় ভাঙনের শিকার নদীপাড়ের মানুষ। তাই মাসখানেক আগে 1 কিলোমিটারের ব্যবধানে স্বেচ্ছাশ্রমে 2টি বাঁধ নির্মাণ করেছে স্থানীয়রা। এতে নদীটির প্রবাহ একেবারেই বন্ধ। স্থায়ী বন্দোবস্ত না করা হলে বাঁধ টিকিয়ে রাখার হুঁশিয়ারি তাদের। পানি খুব দ্রুতভাবে আসার কারণে দেখা গেছে 30-40টা ঘর বাড়ি আঙ্গুর ভেঙে পয়মাল হয়ে গেল। মসজিদ ছিল ওই জায়গায়, মসজিদটাও ভেঙে নদীতে গেছে গা। অনেক আবেদন করছি নদী ভাঙন রোধ করার জন্য, কিন্তু সরকারি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগে এই বাঁধ নির্মাণ করতেছি, শুধু একটু নদীর বুক থেকে একটু বাঁচার জন্য। আমার কিছু নাই, কুচি জামু বাড়ি ভেঙে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, আদান গেছে গেল, আদান আছে, আদানের মধ্যে পড়ে আছি। বাঁধের কারণে উজানে ডুবছে ফসলি জমি। এভাবে নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘটনা নজিরবিহীন। বর্ষায় আরও ক্ষতির আশঙ্কা করছে নদী রক্ষা কমিশন। নদীকে বাঁচানোর স্বার্থে নদীকেন্দ্রিক সভ্যতা রক্ষায় যদি এখন থেকে আরও সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎ আমাদের খুব পরিণতি ভয়াবহ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় স্থানীয়দের সাথে বৈঠকও করেছেন, তবে তা ফলপ্রসূ হয়নি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ভাঙনের ব্যাপারে আমরা একটা রিপোর্ট পাঠিয়েছি এবং আগামী বর্ষা মৌসুমে এমার্জেন্সি বেসিসে আমরা ওখানকার যথাসম্ভব প্রোটেকশনের ব্যবস্থা করব। তারা যে এই বাঁধটি নির্মাণ করেছে এই দশানী নদী, শাখা নদীর উপর, এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে, তারা নিজেরা স্বীকার করেছে এবং তারা নিজেরাই এটা তুলে নেবে বলে স্যারকে কমিটমেন্ট দিয়েছে। 35 কিলোমিটারের এই নদীটি জামালপুরের জিঞ্জিরা নদী থেকে উৎপত্তি হয়ে শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কৃষককে ন্যায্য মূল্য দিতে এবং চালের বাজার স্থিতিশীল রাখতে মাঠ পর্যায় থেকে ধান চাল সংগ্রহ করে সরকার। পরবর্তীতে সেই চাল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে স্বল্প কিংবা বিনামূল্যে বিতরণ করা হয়। কিন্তু বরাদ্দ চালের একটি অংশ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের বিক্রি করা চাল গুদামে নিয়ে সরকারি বস্তা পরিবর্তন করে বিভিন্ন নামের বস্তায় ভরে চলে যাচ্ছে খুচরা বাজারে। খুলনা থেকে সহকর্মী প্রবীর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনার দৌলতপুরে তুলাপট্টি এলাকায় কাদের ট্রেডার্সের গুদাম। ভেতরে ঢুকতেই দেখা মিলল থরে থরে সাজানো চালের বস্তা। এখানে সরকারি চালের বস্তা খুলে ভরা হচ্ছে জোড়া হরিণ, জোড়া কবুতর, আপেল মার্কা সহ বিভিন্ন নামের বস্তায়। নগরীর মানিকতলার সিফাত এন্টারপ্রাইজেও একই চিত্র। সরকারি চালের বস্তা কিভাবে তাদের গুদামে এলো, কেনই বা তা ভিন্ন নামের বস্তায় ভরা হচ্ছে? কর্মচারী ও মালিকদের দাবি, সরকারি বস্তার খারাপ চাল বাছাই করে ভিন্ন বস্তায় ভরেন তারা। পরে পাঠানো হবে নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলে। 50 কেজির বস্তা ভাঙে 25 কেজি 2 বস্তা করি। মিলের সাথে আমরা ডিট করছি, ডিট করে এই মাল আমরা 25 কেজি প্যাকেট করে তার মেলে পাঠাই দিই। বস্তা আছে নূরজাহান আসে, তারপরে আপনার এই জোড়া হরিং আসে, তারপরে পাইজাম আসে। কথা হয় সেই শামসুল হক অটো রাইস মিলের কর্মকর্তার সাথে। তার দাবি, সরকারি একটি প্রতিষ্ঠানের বরাদ্দ চাল প্রসেসিং করার জন্য চুক্তিবদ্ধ তারা। যদিও উত্তর মেলেনি খুলনার গুদামে কেন ভিন্ন নামের বস্তায় ভরা হচ্ছে। যে রেশনটা এটা আমরা এখানে তুলি, এখানে গোডাউনজাত করে এবং প্রসেসিং মাপে আমরা এখান থেকে আমাদের মিলে নিয়ে যাই। আমাদের গাড়ি এদিকে আসে, ধীরে ধীরে আমরা এগুলো নিয়ে যাই। বরাদ্দের চাল কিনে বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে এবার মহেশ্বর পাশা এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজে যমুনা টেলিভিশন। টের পেয়ে গুদাম বন্ধ করে গা ঢাকা দেন মালিক। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গুদামেই চলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড। সরকারি লোক ওরা পায় না চাইল, সবাই চাইলে একজনের না, ধরেন 500-700 লোকের চাইলে। মসজিদের, তারপর মন্দিরের ওই পূজার শুরুর সময় এগুলা ডিসি অফিস থেকে যখন ওরা তো বিক্রি করে দেয়, ওইটা আর কি কেনে এরা। লুজ মনে করেন বাজারে বিক্রি করে, তারপরে আবার দেখা যাচ্ছে এগুলো প্যাকেটজাত করে মনে করেন কোম্পানি নিয়ে যায়। কেউ কেউ স্বীকার করলেন, সরকারি বরাদ্দের চাল গুদাম থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন তারা। জোড়া কবুতর, নূরজাহার আর আপনার আপেল, এগুলা যারা ডিও কেনে ওরা এই বস্তাগুলা ভরে বিক্রি করে। এই দৌলতপুর বাজার থেকেই কিনেছি, দিয়ে আলাউদ্দিনের ঘরের থেকে।
কিনেছি আপনার হলো 46 টাকা না বেশি 47 টাকা। চালটা হচ্ছে যারা রেশন বিক্রি করবে দোকানদারের কাছে বিক্রি করে, সেখান থেকে আমি কিনে নিয়ে আসি 510 টাকা করে, আমি 520 টাকা করে বিক্রি করি। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলছেন, সরকারি বরাদ্দের চাল ভিন্ন নামে বস্তায় ভরে বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা। আমার চাল নিয়ে এটা ব্যবসায়ী যেই ব্যবসায়ীটা করতেছে এটার সুযোগ নাই। আমাদের যে কনসার্ন যে অফিসিয়াল যারা আছে, আমাদের যে টিম আছে, এই ধরনের ঘটনা দেখা যায় যদি খাদ্য বিভাগের বস্তা ওরা করতেছে এরকম, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কাজকে বড় ধরনের দুর্নীতি বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সিন্ডিকেটকে এক ধরনের সরকারি কর্মকর্তা, তারাও কিন্তু এটাকে প্রমোট করে। এটা কিন্তু এক ধরনের বড় ধরনের দুর্নীতি এবং এই দুর্নীতিকে বিরুদ্ধে সরকারের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জাহিদ হাসান, যমুনা নিউজ। নিয়ম অনুযায়ী চাকরি শেষ হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের 1.5 শতাধিক কর্মচারীর। ষাটোর্ধ্ব এই কর্মচারীরা সবাই ছিলেন দৈনিক মজুরি ভিত্তিক। চাকরি ফিরে পেতে আন্দোলন করছেন এখন তারা। নগর কর্তৃপক্ষ বলছে পোষ্য কোটায় 30% চাকরি এবং বাকিদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হলেও তারা আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়াচ্ছে। এর নেপথ্যে এক রাজনৈতিক নেত্রীর ইন্ধন রয়েছে বলেও অভিযোগ বিসিসিসির। কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন, কেউ 10 বছর, কেউ 30 বছর শ্রম দিয়েছেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে। বয়সসীমা পূর্ণ হওয়ায় গেল জানুয়ারিতে 160 জনকে অব্যাহতি দেয় বরিশাল সিটি কর্পোরেশন। সেই চাকরি ফিরে পেতে 4 মাস ধরে আন্দোলনে তারা। চারুদার সহ 160 জনের এই মৌখিক কথা বাদ দিয়ে দিয়েছে, কোনো কাগজপত্র দেওয়া হয়নি। কর্ম করিয়া খামু, ঝাড়ু দিয়া খামু, আপনারা আমাকে কর্ম দেন, কর্ম করিয়া ভাত খামু। চাকরি বিধি অনুযায়ী ষাটোর্ধ্বদের কাজে রাখার সুযোগ নেই বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি বলেন, কর্মচারীদের দাবির মুখে 48 জনের পরিবারকে চাকরি এবং বাকিদের 1 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু তালিকা প্রণয়ন করতে না পারায় অগ্রগতি হয়নি। আমি একটি প্রস্তাব ওনাদেরকে দিয়েছিলাম যে আপনাদের প্রত্যেককে সার্ভিস লেন্থ অনুযায়ী 40,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত যার যেটা হয় সেই অনুপাতে আমি আপনাদেরকে একটা সুবিধা দিব। শ্রমিক নেতারা জানান, তালিকা তৈরির কাজ শেষ হয়েছে, তবে অনুদানের অর্থ একাধিক কিস্তিতে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। আমাদের অত টাকাটা এককালীন বা 2 কিস্তিতে দেওয়ার আমাদের দাবি। 2 কিস্তি দিলেও শ্রমিক মানিয়ে নেয়, কিন্তু 3-4 কিস্তি হইলে তারা মানতে চায় না। কর্মচারীদের আন্দোলনে যোগ দিয়েছে বাসদ সহ বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অভিযোগ, রাজনৈতিক ফায়দা নিতে জনদুর্ভোগ সৃষ্টি করছেন তারা। পাল্টা অভিযোগ করেছেন বাসদ নেত্রীও। যারা এগুলিকে বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে তাদেরকে সমর্থন জানাচ্ছে। আসলে রাষ্ট্রের জন্যে, সমাজের জন্যে, কোনো প্রতিষ্ঠানের জন্যে এইভাবে না বুঝে অন্ধ জনসমর্থন আদায় করার হেনতেন পন্থা কখনোই মঙ্গলজনক হয় না। আমার মনে হয় তারা যদি ব্যক্তিকে না খুঁজে, তারা যদি যুক্তিকে খুঁজেন, তারা যদি ব্যক্তির পিছনে না লেগে যুক্তির পিছনে লাগেন, তাহলে আসলে এখানে সমাধানে আসা সম্ভব। সম্প্রতি চাকরির বয়সসীমা সর্বোচ্চ 58 নির্ধারণ করে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা 2025 প্রণয়ন করেছে অর্থ মন্ত্রণালয়। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। পেহেলগামের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনও লড়াই শেষ হয়নি, যথাযথ সময়ে সর্বোচ্চ ফল ভোগ করবে অপরাধীরা, এমনটাই দাবি অমিত শাহর। অনুষ্ঠানে এ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটনেরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের 26 নাগরিককে হত্যার পর যদি ভেবে থাকে তারা জিতে গেছে, তাহলে বলতে চাই লড়াই শেষ হয়নি। এমন এক সময় আসবে যখন প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে আর হিসাবও নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদের সমূলে নিঃশেষ করার সময় এসেছে। চুন চুন কর জবাব ভি মিলেগা, জবাব ভি লিয়া যায়।
ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত ও কঠোরভাবে জবাব দেওয়া হবে। নয়াদিল্লির সাথে চরম উত্তেজনার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার পাঞ্জাবের টিলা ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যা পরবর্তীতে পাকিস্তান আইএসপিআর থেকে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, নয়াদিল্লি কোনো ভুল সামরিক পদক্ষেপ নিলে দ্রুততম সময়ে দৃঢ় ও জোরালো জবাব দেবে ইসলামাবাদ। আর এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েকদিন আগেই কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন জেনারেল আসিম মুনির। ভারতের সাথে উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত দেশটির সেনারা। এমন বার্তা দিতেই চালানো হয়েছে মহড়া। ট্যাঙ্ক কামান ব্যবহারে নিজেদের দক্ষতা দেখান সামরিক বাহিনীর সদস্যরা। পূর্ণমাত্রার এই মহড়া পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এই মহড়া পাকিস্তানের ঝিলম এলাকার। ভারতের সাথে যুদ্ধের দামামার মধ্যেই নিজেদের সক্ষমতা ঝালাই করে নিচ্ছেন পাক সেনারা। বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায়, ঝিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহড়া। এতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছেন পাকিস্তানের সেনারা। মহড়ায় ছিল ট্যাঙ্ক, কামান সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক নামের অনুশীলনে। গণমাধ্যমের দাবি, ভারতকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই সামরিক অনুশীলন। লক্ষ্য শত্রুপক্ষকে নিজেদের শক্তিমত্তার জানান দেয়া। সামরিক মহড়া পরিদর্শন করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আইএসপিআর জানায়, এ সময় তিনি সেনাদের ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি আরব সাগরে যুদ্ধ জাহাজের মহড়া চালিয়েছে ভারতও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলের আগুনের এই লেলিহান শিখাকে নেটিজেনরা আখ্যা দিচ্ছেন ফিলিস্তিনিদের অভিশাপ। নিরীহ মানুষের উপর বোমা বর্ষণের জন্য একে সৃষ্টিকর্তার শাস্তিও বলছেন অনেকেই। ইসরায়েলি গণমাধ্যমের অভিযোগ, দাবানল আরও ছড়িয়ে দিতে বনাঞ্চলে অগ্নিসংযোগের জন্য সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে হামাস সংশ্লিষ্টরা। এই দৃশ্য গাজার ইসরায়েলি হামলায় পুড়ছে খান ইউনিসের বাস্তুচ্যুতদের তাঁবু। গত 1.5 বছর ধরে প্রতিদিনই এমন আগুনের লেলিহান শিখার সাক্ষী হতে হয়েছে ফিলিস্তিনিদের। 21 শতকের সবচেয়ে ভয়াবহ আগ্রাসন চলছে উপত্যকা জুড়ে। আগুনে পুড়েছে ইসরায়েলও, তবে সেটা বোমা বারুদের কারণে নয়, বরং প্রাকৃতিক। বিস্তীর্ণ বনাঞ্চল নিঃশেষ দাবানলে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন মধ্যাঞ্চল থেকে ছড়িয়ে পড়ে জেরুজালেম পর্যন্ত। ইসরায়েলের ইতিহাসের ভয়াবহতম দাবানলের আঁচ লেগেছে সামাজিক মাধ্যমে। বনাঞ্চলে লাগা আগুনকে নেটিজেনদের অনেকেই গাজায় চালানো গণহত্যার প্রাকৃতিক বিচার হিসেবে উল্লেখ করছেন। ফেসবুক, এক্স সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহারকারীরা দাবানলকে বলছেন ফিলিস্তিনিদের অভিশাপ। কেউ কেউ সৃষ্টিকর্তার শাস্তিও আখ্যা দিচ্ছেন। গাজায় লাগাতার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতির পরিবর্তে দাবানল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন পশ্চিমাদের অনেকে। কেউ কেউ আবার বলছেন, তেল আবিবের হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ আগুন হয়ে জ্বলেছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের অভিযোগ, দাবানল আরও ছড়িয়ে দিতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে হামাসপন্থীরা। মানুষকে ইসরায়েলে ঢুকে নতুন করে আগুন লাগানোর আহ্বান জানাচ্ছে তারা। এমনকি দেশটির সরকারের ইঙ্গিত, মানুষই লাগিয়েছে এই আগুন। দাবানল সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে 18 জনকে গ্রেফতারের খবর জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও পুলিশের দাবি আটক হয়েছে 3 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।